You are watching 71 News Television. একসময় বাংলার ঘরে ঘরে দেখা যেত তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র। কালের বিবর্তনে অ্যালুমিনিয়াম, মেলামাইন সহ নানা উন্নত তৈজসপত্রের ভিড়ে হারিয়ে যাচ্ছে এই শিল্প। অপরদিকে কাঁচামালের উচ্চমূল্য আর শ্রমিকের সংকটে এই শিল্প আজ মৃতপ্রায়। দেশের নানা অঞ্চলের মতো টাঙ্গাইলেও ছিল এই শিল্পের রমরমা ব্যবসা। বর্তমানে ঐতিহ্য ধরে রাখায় দায়ী হয়ে পড়েছে কারিগর ও মহাজনদের। বিস্তারিত টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে। লৌহ, তামা, পিতল, কাঁসা, স্বর্ণ ও রৌপ্য ইত্যাদি ধাতু নিয়ে যাদের জীবিকা তাদের বলা হয় কর্মকার। ধাতু শিল্পের দিক দিয়েও টাঙ্গাইল জেলা একসময় প্রসিদ্ধ ছিল। এখানে অনেক স্বর্ণকার ও কর্মকারও ছিল। স্বর্ণকাররা বিবিধ ধরনের অলংকার তৈরি করত। কাগমারি ও মগরা এলাকার কর্মকারীরা কাঁসার জিনিসপত্র তৈরি করত। টাঙ্গাইলের কালীহাতি, ঘাটাইলের পাকুটিয়া গ্রামের কর্মকার শ্রেণী আজও লৌহজাত শিল্পদ্রব্য তৈরিতে তাদের দক্ষতা সুপ্রমাণিত। কাগমারির ও মগরার কাঁসার বাসন কোসন ছিল ভারত বিখ্যাত। একসময় এই ব্যবসা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী। দেশ ভাগ হওয়ার পর এই শিল্পের শত শত দক্ষ পরিবার ভারতে পাড়ি দিয়েছে। টাঙ্গাইলের কাগমারি, মগরা এই দুটি গ্রামে অনেক কর্মকার পরিবার বাস করে, কিন্তু রং, তামা, দস্তার উচ্চমূল্য, কারিগর ও সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণে এখন মাত্র কয়েকজন কারিগর ও মহাজন আছে। এই পেশার অন্যান্য কারিগররা এখন অন্য কাজ করে জীবিকা নির্বাহ করছে। ফলে এই মূল্যবান ও ঐতিহ্যবাহী শিল্প আজ ধ্বংসের মুখে। আমাদের বাপ-দাদার কাছ থেকে শেখা এই শিল্প আজ ধ্বংসের মুখে। অন্য কোনো কাজ না শেখায় আমরা এখন বেকার। সরকারি কোনো সাহায্য সহযোগিতা না পেলে আমাদের এই সম্পদ আর বাঁচানো যাবে না বলে জানান তামা, কাঁসার এই কারিগর। আগের মতো আর এই ব্যবসা নেই। নতুন প্রজন্ম আর এই শিল্পের সাথে জড়াতে চায় না। কালের বিবর্তনে নানা তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক ও কাচের পণ্য বাজারে আসায় আমাদের ব্যবসা এখন নেই বললেই চলে বলে জানান টাঙ্গাইলের প্রবীর কর্মকার। টাঙ্গাইল থেকে মাসুদ রানা, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রাম। হিন্দু সম্প্রদায়ের প্রায় 1500 থেকে 1600 পরিবার বাস করে এই গ্রামে। শীতল পাটি তৈরি করাই তাদের একমাত্র পেশা। আনন্দ বেদনার একমাত্র সঙ্গী যেন শীতল পাটি। পুরো গ্রাম ঘুরে দেখা যায় ঘরে ঘরে তৈরি হচ্ছে এই পাটি। নারী পুরুষ নির্বিশেষে একাগ্র চিত্রে বনে যাচ্ছেন এই সব শীতল পাটি। পূর্বপুরুষ থেকে চলে আসা এই পেশা যেন গ্রামের প্রতিটি মানুষের রক্তে মাংসে মিশে গেছে। হিঙ্গানগর গ্রামের এই কুটির শিল্প শুধু টাঙ্গাইল জেলায় নয়, বরং জেলার গুন্ডি পেরিয়ে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বিক্রি হচ্ছে হিঙ্গানগর গ্রামের পাটির হাট সহ ঢাকার বিভিন্ন কুটির শিল্পের দোকান সাভার, গাজীপুর, নরসিংদী, ফেনী, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে। এছাড়াও স্থানীয়রা ফেরি করে জেলার বিভিন্ন উপজেলায় খুচরা মূল্যে এই শীতল পাটি বিক্রি করে থাকেন। প্রতিটি পাটি তৈরি করতে 3 থেকে 4 দিন সময় লাগে। কঠোর পরিশ্রম, সুনিপুণ দক্ষতা ও বাহারি নকশায় হস্তনির্মিত প্রতিটি পাটি বিক্রি হয় 6 থেকে 700 টাকায়, যা তাদের পরিশ্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক ভালো না পাওয়া তথা দেশীয় প্লাস্টিকের তৈরি পাটি বাজারে থাকায় অনেকটাই হতাশ এই কুটির শিল্পের সাথে জড়িত কারিগর ও মহাজনেরা। তারা মনে করেন বাজারের এই প্লাস্টিক পাটি তাদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বনটুকুকে আজ হুমকির মুখে ফেলে দিয়েছে। তাছাড়া সরকারি বেসরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় এই শিল্পকে ধরে রাখা কঠিন বলে মত দিয়েছেন এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। পাটির ব্যবসা নিয়ে অনেক সমস্যা দেখা দিছে। তার মানে আগে এক পাটির বেত কিনতাম 100 টাকা দিয়ে, এখন এক পাটির বেত কিনতে লাগে 400 টাকা দিয়ে। এইভাবে পাটি বানিয়ে আমাদের পোষায় না। আমরা এই পাটি এই প্রতি ডিস্ট্রিক্টেই মানে পাইকারি কিনা প্রতি ডিস্ট্রিক্টে মানে যে এটা সেল করি। তো এই ব্যাপারে সরকার যদি কিছু সহযোগিতা আমাদের করে তবে আমাদের এই পাটির শিল্প জাগিয়ে রাখতে পারব, তা নাহলে নচেত পারবো না। তার জন্য প্লাস্টিকের জন্য আরো পাটির দাম গুনে কমে গেছে গা, তার জন্য আরো আমাকে কষ্ট অসুবিধা হয়ে গেছে গা। চলার প্রতি খুব কষ্ট পাবে চলো নাকি। যখন কিভাবে যে আমরা চলবো এখন
নিজেই চিন্তা করে সারণ যায় না, এইভাবে চলুন লাগতেছে। সরকার যদি আমাকে একটু সহায়তা করে আমাকে একটু সুবিধা। মনে করেন যে আমাদের যে পার্টি, এই পার্টি তো আমাদের খরচ পড়ে মনে মোটামুটি 1000 টাকার মতো খরচা পড়ে জায়গা। কতটা আছে 1000 টাকা, কতটা আছে 700 টাকা, কতটা আছে 1200 টাকা, বিভিন্ন দামের পার্টি আছে। আমরা খুচরা বেশি আমরা পাইকারি নিয়ে হাটে নিয়ে বিক্রি করি। কাজ করতেছি পার্টি আমাকে পার্টিতে আগে পোষাইতো, বেশি পোষায় না। একটা পার্টির সাথে আগে 4-5 দিন অনেক কামলা যায়, কামলার খরচাটা উঠে না। তাহলে এই প্লাস্টিকের জন্য এখন আমরা বুঝতেছি পার্টি আমাকে অচল হয়ে গেছে। তাইলে সরকারের সবকিছু দিক দিয়ে করতেছে, সহযোগিতা করে, আমাকে পার্টিটার দিক দিয়ে সরকারের সহযোগিতা করে না। বাইরে নিলে টান কম, কিন্তু এলাকায় দাম বেশি, আমরা বেচতে পাই না, আমরা বাইরে যাই বেশি বিক্রি করি। তাতে আমাদের মনে করেন যে একটা বাড়িতে 100 টাকা 50 টাকা লাভ হলে আমাদের পুষে না, আমরা অনেক দূরে যাই, অনেক খরচা করে যাই, তাতে আমাদের লাভ হয় না। এই হিসাবে মানে প্লাস্টিকটা বেচলে আমরা প্লাস্টিকে লাভ পাই ভালো, এই কারণে আমরা শীত সিজন প্লাস্টিক বেচতেছি। কিন্তু পার্টি বেচম না তা কথা না, আমরা গরম সিজন করবো, পার্টি বিক্রি করবো। তাদের দাবি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে আসলে ঐতিহ্যবাহী এই শিল্পটিকে বাঁচিয়ে রাখা সম্ভব। টাঙ্গাইলের দিলদুয়ার থেকে খালিদ হোসেন সিদ্দিকী, 71 নিউজ টিভি। 71 নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযথ পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করছি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রচেষ্টাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের পক্ষ থেকে। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শিবির চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি।
You are watching 71 News Television. আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায়ের ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বাগেরহাট জেলার খরস্রোতা পুঁটিমারি নদী একসময় রামপাল ও মংলা উপজেলার পণ্য ও মানুষ চলাচলের অন্যতম প্রধান নৌপথ ছিল। বিশিষ্টজনের মতে নদীটির বর্তমান অবস্থার জন্য যে কারণগুলো দায়ী তার মধ্যে প্রথমত মংলা থেকে ঘষিয়াখালী পর্যন্ত খাল খনন, দ্বিতীয়ত ধানি জমিতে অপরিকল্পিত চিংড়ি চাষের ফলে অবাধে পানি সরবরাহের বাধা সৃষ্টি এবং তৃতীয়ত উত্তরের নদী থেকে ঢলের পানি আগের মতো না আসা, চতুর্থত ওয়াপদার বেড়িবাঁধের সুইচ গেটের ব্যবহার সঠিকভাবে না হওয়া। এই সুযোগে এলাকার মানুষ মাছ ও কৃষি আবাদের নামে ভূমি লুটে মেতে উঠেছে, যার চূড়ান্ত ফলাফল হলো সম্পূর্ণভাবে নদীটির শুকিয়ে যাওয়া। এলাকার ভুক্তভোগীরা এই অবস্থা থেকে রক্ষা পেতে হলে ভূমিদস্যুদের ভূমি দখল, রেকর্ডের খালগুলিকে পুনরুদ্ধার, ওয়াপদার বাঁধের অব্যবস্থাপনা ও সর্বোপরি পানির প্রবাহকে বাধাহীনভাবে চলতে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। আমার জন্ম এই গ্রামে, আমার বাড়ি এই কাছাকাছি ব্রিজের গোড়াই বাড়ি, মানে ফলের গোড়াই বাড়ি। এখন তো ব্রিজ হচ্ছে, তখন ছিল ফল। তো ফলের এই জায়গায় বহু নৌকো পড়তো, এই জায়গায় আসলে নৌকো আসতে এমন ভাবে নৌকো, এর নাম ছিল মাঝিকান্দানে ফল। মাঝিকান্দানে ফলের নাম বলতো মাঝিকান্দানে ফল। মাঝি দেখলি হাঁটু কাঁপতো, এরকম হাঁটু কাঁপতো মাঝি। কাঁপতে 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 আসে নৌকো ওই খাম্বায় বাড়ি লাগে বুড়ে যেত। বুড়ে গেলে আমরা দৌড়ে এসে ছেলে ফেলে দৌড়ে এসতাম, তখন ছোট ছিলাম, দৌড়ে এসে ডুবে ডাবায় ওই বিটাকে উপকার করতাম। কেউ কিছু নিয়ে যেত, এইরকম আমরা কাল ভাড়া করতাম। আগে ছিল বিরাট বিরাট নদী, বিরাট কাটাখালী নদী। যে আমার ছোটবেলায় এই জায়গায় স্রোতের কারণে লঞ্চ তাই ধরতে কষ্ট হতো, জাতি খুব কষ্ট হতো। আমরা দেখেছি নৌকো, বহুত লোক এই জায়গায় মারা পড়েছে। আমরা যখন ছোটবেলায় নদীর অবদারি পাশে, তখন আমাদের ওইখানে একটা চার ছিল খেয়াঘাটের এই পাশে, আমি যা দেখছি। তা যখন ভাটির সময় এত স্রোত ছিল যে চার শুধু কাঁপতো, কেউ যদি সাইকেল গাড়ি করে নিয়ে পাড়াতে যেত তখন দেখা যাচ্ছে অনেকে সাইকেলও নদীতে পড়ে যেত আর কি, এত স্রোত ছিল। আর অনেকে ভয়তে ভাটি মানে পানি সমান সমান না হলে অনেকে তখন জোয়ারের সময় বা ভাটির সময় এই নদীতে পারতো না। কিছু কিছু কারণে আমরা ছোটবেলাতে, এখন তো বড় হয়েছে, আস্তে আস্তে এই গোলা পড়ে এই ব্রিজ হওয়ার পরের থেকে আর কি এই নদীটা মারা গেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, স্থায়ীভাবে উদ্ভাবিত কৌশল টিআরএম টাইডাল রিভার ম্যানেজমেন্ট বেশ জনপ্রিয় হয়েছে। ওয়াপদার প্রকৌশলী এই পদ্ধতিতে সমস্যা সমাধান হবে বলে মনে করেন, অর্থাৎ ঘেরের জমিতে স্রোতের অবাধ প্রবাহ নিশ্চিত করার প্রকল্প টিআরএম টাইডাল রিভার ম্যানেজমেন্ট বাস্তবায়নের মধ্য দিয়ে পানি প্রবাহ পুনরুদ্ধার হবে। ঘষিয়াখালী চ্যানেল সহ ৮৩টি নদী পুনঃখননের সাথে এই নদীটিও অন্তর্ভুক্ত প্রকল্প বাস্তবায়ন হলে এই পুঁটিমারি নদীটিও তার নাব্যতা ফিরে পাবে বলে তিনি আশা করেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদ নদীতে প্রবাহ অনেক কমে গেছে আগের তুলনায়। এর অন্যতম কারণ হলো আমরা আপল্যান্ড ফ্লো এখানে বিশেষ করে শুকনো মৌসুমে কম আসে এবং নদীগুলো যে প্রান্ত সাগরের সাথে যুক্ত আছে, জোয়ার ভাটার সময় ওই প্রান্ত দিয়ে প্রচুর পলি আসে। ওই পলি জমে নদীগুলোর নিম্নাঞ্চল, নিম্নভাগ পলি জমে ভরাট হয়ে যাচ্ছে এবং উপরের ওই অংশ সহ উপরের অংশে বিভিন্ন হিউম্যান ইন্টারভেনশন, মানব সংগঠিত বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুই পাশ থেকে নদীকে খালকে সংকুচিত করে ভূমি দখল, নদীগুলোর প্রবাহ বৃদ্ধি এবং পলিপতন হ্রাসের জন্য
এই অঞ্চলে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বাগেরহাট জেলায় পটিমারি নদী রয়েছে। আপনারা দেখবেন এই নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবন্ধক অবস্টাকল এবং দুই পাশে ভূমি এনক্রোচমেন্ট ভূমি দখল ইত্যাদি কারণে নদীটি বর্তমানে শীর্ণ এবং ভরাট অবস্থায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই আন্তরিক এবং ওনার সদয় ইচ্ছা আছে প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে। তাহলে মংলা ঘষিয়াখালী চ্যানেলে পলিপতন হ্রাস হবে এবং প্রবাহ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। প্রকল্পটির নাম ইংরেজিতে হলো রিএক্সকেভেশন অফ 83 খালস অ্যান্ড রিভার্স and implementation of TRM in 2 locations to reduce the high rate sediment deposition in Mongla Ghoshiakhali channel in district Bagherhat. এর বাংলা বলে দাঁড়ায় বাগেরহাট জেলায় 83টি নদী খাল পুনঃখনন এবং 2টি স্থানে TRM বাস্তবায়নের মাধ্যমে উচ্চমাত্রায় পলিপতন হ্রাস দ্বারা মংলা ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি প্রকল্প। বাগেরহাট থেকে তানভীর সোহেল, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. যতই দিন যাচ্ছে ততই হাসপাতালের রোগীদের পদে পদে দুর্ভোগ বেড়েই চলেছে। দূর দূরান্ত থেকে আগত রোগীদের হাসপাতালের চিকিৎসা সংকটের অজুহাতে পাঠাচ্ছেন ক্লিনিকে। 100 শয্যা হাসপাতাল হলেও 50 শয্যা চিকিৎসা নেই এই চিকিৎসা কাঠামোর হাসপাতালটির কার্যক্রম। লোকবল সংকট থাকলেও প্রাইভেট প্র্যাকটিসেই চিকিৎসকরা মনোযোগী বলেও স্থানীয়রা অভিযোগ করেছে। এমনকি সদর হাসপাতালে আসা রোগীদের শহরের নির্দিষ্ট কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রেফার করেন। লালমনিরহাটের আদিতমারি উপজেলা থেকে আসাম মৌসুমী নামে এক প্রসূতি নারী সদর হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন ক্লিনিকে। মৌসুমী নানি বলেন, হাসপাতালের চিকিৎসকরা ভর্তি নারীকে নিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের চিকিৎসকরা আসেন না, ডাকলেই নাকি বলেন দেরি হবে। এত ব্যস্ত কেন? বলে যে এখনো হবে না, দেরি হবে, সব ব্যস্ত কেন? হ্যাঁ, এত ব্যস্ত কেন? ওনারাই বললো যে আপনারা যদি সুস্থ রাস্তা চান তাহলে আপনারা এখন যেখানে ভালো হয় সেখানে নিয়ে যান। আগে বলো তো রংপুরে নিয়ে যান, না হলে আপনারা এখন ভালো করবেন। আপনারা যদি সুস্থ রাস্তা চান সেখানে নিয়ে গেলে ভালো হয় সেখানে যান। সদর হাসপাতালে কর্মরত কতিপয় চিকিৎসকের বিরুদ্ধে ক্লিনিক বাণিজ্যের অভিযোগ এনেছেন রোগীরা। এসব ক্লিনিকে প্রসূতিদের বাধ্যতামূলক সিজার করিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা, আর এ থেকে কমিশন পান ডাক্তার সহ হাসপাতালের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। এই কারণে এই হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মঙ্গা পীড়িত এই অঞ্চলের মানুষ। লোকের সাথে যোগাযোগ করছে, বলছে যে আমরা গেলে ওরা গুরুত্ব দেয় না, মানে আমরা যাই ওখানে কি করব, রুগী নিয়ে যায় গুরুত্ব দেয় না, পরে রুগীরা আমাদের বকাবকি করে, দুর্নাম বলে আমাদের, এই জন্য ওরা আসেনি আমাদের। জরুরি বিভাগে ভর্তি একজন রোগী বলে, হাসপাতালের চিকিৎসকরা ঔষধপত্র কিনে নেয় কিন্তু কাজে লাগান না। তিনি আরো বলেন, চিকিৎসকের সাথে কথা বলারও সুযোগ পাওয়া যায় না। জরুরি বিভাগে আসে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছে চারতলায়, হাঁপানি রুগী আসবা, সেই সিস্টার ওইখানে মনে করেন যে কিছু ওষুধ হয়তো দিচ্ছে, তারপরে ইঞ্জেকশন লেগে দিচ্ছে, ইঞ্জেকশন আমরা কিনে নিয়ে গেছি। সেই ইঞ্জেকশন ওই সিস্টার তখন ওই টাইমে খোঁজ করে নাই, 8:30 বাজে রাত্রের, অথচ রুগী অসুস্থ বেশি। এমন অবস্থায় আমার স্বামী যায় বলছে যে ম্যাডাম ওষুধটা দেওয়ার ব্যবস্থা করেন, ইঞ্জেকশনটা। তখন উনি বলতেছে যে দেখেন দেরি হবে। আমার স্বামী বলতে আমার স্বামীর সাথে যা তা ব্যবহার উনি করছে। লালমনিরহাট সদর হাসপাতালের একজন নার্স বলছিলেন, লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকরা কে কখন কোথায় যান তারও হিসাব নেই। আমাদের এখানে সকালবেলা মাহমুদা ম্যাডাম থাকেন ডিউটিতে, আর বিকাল এবং রাত্রেবেলা এমার্জেন্সি ডাক্তার মেনটেন করেন আর কি। ওয়ার্ডে কোনো সমস্যা হলে অন্য সময় আমরা সব সময়ের জন্য উপস্থিত থাকি। সিনিয়র স্টাফ নার্স যাদের ডিউটি থাকেন আমরাই মেনটেন করি সব কিছু। আমাদের এখানে সুপারভাইজার সঠিকভাবে বলতে পারবেন, তবে আমার জানা মতে 27 জন সিনিয়র স্টাফ নার্স আছেন, আর বাকি মনে হয় এর মধ্যে 11 জন হয়তো বাহিরে থাকার কথা, আমি সঠিকটা বলতে পারছি না আর কি। 2004 সালে লালমনিরহাট সদর হাসপাতালকে 50 বেড থেকে উন্নীত করা হয় 100 বেডে, কিন্তু এখনো চলছে 50 বেডের চিকিৎসা কাঠামো। তারপরও চিকিৎসক সংকট নিত্যদিনের বিষয়। হাসপাতালটিতে উল্লেখযোগ্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পর্যন্ত নেই। কম সংখ্যক চিকিৎসক এবং নার্স দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিমে পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে লালমনিরহাটের সিভিল সার্জন ডাক্তার ASM আব্দুল সামাদ বলেন, যেহেতু ডাক্তারের স্বল্পতা এখানে এবং আমাদের যে রুটিন ওটিটা হয়
সেটা হলো আপনার অফিস টাইমে, অর্থাৎ 2:30টার পরে কোনো ওটি হয় না। যেহেতু 2:30টার পরে ওটি হয় না, এটা একটা টিম, যে আপনার অ্যানেস্থেশিয়া ডাক্তার থাকতে হবে, তারপরে একজন হেল্পিং হ্যান্ড দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, আর রেসপেক্টিভ কনসালটেন্ট থাকবে। 2:30টার পরে তো কোনো কনসালটেন্ট অথবা অ্যানেস্থেশিয়া ডাক্তার পাওয়া যায় না, তারা থাকে না, অফিস হওয়ার পরে তারা থাকবে না। যার জন্যই আপনার আমাদের রুটিন এটিগুলো হয়। আমাদের মানে যেটা অ্যাকিউট টাইম, অর্থাৎ হঠাৎ করে সিজার করা হচ্ছে রাতে 3টার সময়, 2টার সময়, বিকেলবেলা, এগুলো কেন হয় না। 4টা পোস্ট আসে স্পেশালিস্ট, কোনো নাম উল্লেখ করা নেই, যে স্পেশালিস্টের 4টা পোস্ট আছে। অন্যগুলো যেমন অর্থ, সার্জারি, মেডিসিন, কার্ডিওলজি এরকম ভাগ করা হয়েছে। 4টা পোস্ট আছে যেখানে শুধু কনসালটেন্ট লেখা। এখানে ইচ্ছা করলে আমরা গাইনি স্পেশালিস্ট আনতে পারি। আমাদের রিকোয়েস্ট ছিল যেন অন্তত 2জন গাইনি স্পেশালিস্ট আমরা পাই, কিন্তু অদ্যাবধি পাইনি। এদিকে নবনির্বাচিত পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু বলেন, জেলার 18 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র লালমনিরহাট সদর হাসপাতাল। প্রতিদিনে বিপুল সংখ্যক রোগী জেলার 5টি উপজেলার দূর দূরান্ত থেকে আসেন চিকিৎসা নিতে। অভিজ্ঞ চিকিৎসক সংকটের কারণে এখানকার রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। লালমনিরহাটের সদর হাসপাতালটি জেলা শহরের মাঝে অবস্থিত। এখন 50 শয্যা, সম্ভবত 250 শয্যার টেন্ডার হয়েছে, আমার মনে হচ্ছে, আমি শুনেছি আর কি। আর 250 শয্যা রূপান্তরিত হলে আসলে সেবার মান বাড়বে। আমার এই অঞ্চলের গরিব মানুষগুলো যারা দূরে যেতে পারে না, তাদের অনেকখানি আকাঙ্ক্ষা পূরণ হবে, স্বাস্থ্যসেবাটা হয়তো মানুষের দরবারে পৌঁছে যাবে। আর আমি এই শহরের মেয়র হিসেবে আমারও দায়িত্ব হাসপাতালের দিকে একটু নজর রাখা, যাতে আমার পৌর নাগরিক এবং আশেপাশের অঞ্চলের যারা গরিব মানুষ তারা যেন স্বাস্থ্যসেবাটা সঠিকভাবে পায়। চিকিৎসকের অভাবে অনেকে ফিরে গেলেও দরিদ্র মানুষগুলো এখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বেশিরভাগ মানুষই টাকার অভাবে যেতে পারে না ক্লিনিকে, আবার কেউ কেউ বাধ্য হয়ে সময় ও অর্থ ব্যয় করে লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন ক্লিনিকে যান চিকিৎসা নিতে। সকল সমস্যার সমাধান করে দ্রুত এই হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে সরকার, এই প্রত্যাশা লালমনিরহাটের সাধারণ মানুষের। লালমনিরহাট থেকে নিয়াজ আহমেদ শিপন, 71news.tv। You are watching 71 News Television. সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে, মাছ থাকে তাই ঘরে ঘরে। ঠাকুরগাঁও সদর উপজেলার 9 নং রায়পুর ইউনিয়ন মানে এখন মাছের রাজ্য। কানায় কানায় মাছ থাকে হ্যাচারি ও পুকুর ভর্তি। এলাকার প্রায় অর্ধশত বেকারের মিলছে কর্মসংস্থানের সুযোগ। 6 মাস পানিতে ডুবে থাকা 12 একর অনাবাদী জমিতে মাছ চাষ করে লাভের মুখ দেখছেন ঠাকুরগাঁও সদর উপজেলার 9 নং রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। 2009 সালে পারিবারিক 12 একর জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। 9টি পুকুরে চাষ করে বিভিন্ন প্রজাতির মাছ। তার এই মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এখান থেকে বছরে প্রায় 8 লক্ষ টাকা লাভ হয়। হ্যাচারিতে কাজ করে বেকারত্ব অভিশাপ দূর করে শ্রমিকরাও পরিবার সন্তানদের নিয়ে বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। আগে আমি ওই মাটি মাছের পুজ করে খাই আদি টাদি, এখন ওগুলোতে পোষায় না, এখন বাচ্চা কাচ্চা সংসার চলে না, এখন চাচার হ্যাচারিতে কাজ কাম করে খাই, আর কোনো অভাব নাই। 250-300 টাকা দিন দেয়, আমরা এটি চলাফেরা ভালো করি। এখন আমার কাজ করে আগের চেয়ে আর্থিক অবস্থা আমার অনেক ভালো। খুব আগে অভাব অনটনে ছিলাম, দাদার বাসায় কাজ করে এখন আমি অনেক সুখী সংসার হতে পারছি, 3 বেলা 3 মুঠো খেতে পাচ্ছি। আমার 3টা মেয়ে, একটা ছেলে, খুব লেখাপড়া করতেছে। এসএসসি পরীক্ষা দিতেছি আর পড়াশোনার পাশাপাশি আমি আমার বাবাকে সাহায্য করতেছি মৎস্য চাষের ব্যাপারে। তার সাফল্য দেখে অনেক বেকার যুবক দূর দূরান্ত থেকে ছুটে এসে তার কাছে পরামর্শ নিচ্ছেন। মৎস্য চাষী নুরুল ইসলাম বলেন, শুধু নিজের উন্নয়নে নয়, বরং এলাকার অর্ধশত যুবকের মৎস্য চাষের আয়ের পথ ও কর্মসংস্থানের সৃষ্টি করেছে। তিনি আরো জানান, সরকারিভাবে যদি মাছের রোগ নির্ণয় ও ঔষধ বিনামূল্যে পাওয়া যায় তাহলে মৎস্য চাষ আরো বাড়বে বলে মনে করেন। রাস্তাঘাট ভালো হলে মাছের খাদ্য ও রেণুপোনা মাছ দূর দূরান্ত থেকে যানবাহনে নিয়ে আসলে লাভবান হতেন বলেও জানান তিনি। এটা আমি 2009 সালে, এটা যেহেতু অনাবাদী জমি ছিল, এটা আমার মাথায় চিন্তা করলাম যে আমার এক মেম্বার সাহেব ছিল, সেগুলো দূরে সে তার দেখে আমি মনে যে আমার জমিটা এটা বসানোর সময়টা ফলা যেতে হতো, এটাকে আমি সমস্যা মানে পুকুর আকারে সমস্যা করে এটাকে আমি মৎস্য চাষ এবং করতেছি এবং রেনু আনে এখানে পোনা বিক্রি করি, বিভিন্ন এলাকার লোকজন আমার এখান থেকে নিয়ে যায়। সাবেক ইউপি চেয়ারম্যানের বিএ পাশ করা ছেলেটিও
বাবার কাজে অনুপ্রাণিত হয়ে বাবাকে সহযোগিতা করছেন। তিনি জানান, এলাকার অসহায় দরিদ্র লোকদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে স্বাবলম্বী হতে চাই। তিনি মনে করেন, শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে, যারা অশিক্ষিত তারাও সঠিক পরামর্শ পাবে। গ্রাজুয়েশন আমার রিসেন্টলি কমপ্লিট হয়েছে, তো এরপর টার্গেট আছে আমি এমবিএ করব। তো আমার যেটা ইচ্ছা হচ্ছে যে জব করব না, জব দিব, কারণ সবাই আমরা জবের পিছনেই দৌড়াই, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে যেহেতু আমি বিজনেস নিয়ে পড়ছি, তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু ব্যবসা প্রতিষ্ঠান করা। অনেক অসহায় তো দরিদ্র লোকজন আছে, তো এদের নিয়ে আমি যদি কাজ করে স্বাবলম্বী হই, হ্যাঁ, তাহলে আমি একা না, আরো 10টা-50টা ফ্যামিলি চলবে আমার এটার উপরে। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত স্ট্রবেরি চাষে ব্যাপক সাফল্য পেয়েছে মেহেরপুরের কৃষক জিয়াউর রহমান। চীন থেকে আমদানিকৃত যশোরের আকাফুজির উৎসাহ এবং সহযোগিতায় 2012 সাল থেকে মেহেরপুর জেলায় জিয়াউর রহমান টিস্যু কালচার পদ্ধতিতে স্ট্রবেরি চাষ শুরু করেন। স্ট্রবেরি একটি বিরুৎ জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। এর ফল অনেকটা হৃৎপিণ্ডকার, শাঁসালো ও নরম। কাঁচা ফলের রং হলুদ এবং ফলটি পাকা অবস্থায় টুকটুকে লাল দেখায়। নানা পুষ্টিগুণ সমৃদ্ধ এই স্ট্রবেরি এসিই এবং ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, ক্যালসিয়াম, পলিফেনল, অ্যালাজিক, ফেরালিক গুণ সমৃদ্ধ। ক্যান্সার প্রতিরোধী এবং পৌরত্ব প্রতিরোধী, এমনকি এইডস রোগ প্রতিরোধী হিসেবেও বিভিন্ন দেশে এই ফলের কদর রয়েছে। বাংলাদেশে এই ফলের চাষ শুরু হয়েছে অনেক আগে থেকেই। স্ট্রবেরি চাষের সফলতার কথা চিন্তা করে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শিক্ষিত যুবক জিয়াউর রহমান তার নিজ জমিতে পরীক্ষামূলক টিস্যু কালচার পদ্ধতিতে প্রথমে 50টি স্ট্রবেরি চারা রোপণ করে। সেখানে তিনি সফলতার বিষয়টি বুঝতে পেরে বর্তমানে 2 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। স্ট্রবেরি চারা রোপণের 30 থেকে 45 দিনের মধ্যে ফুল আসা শুরু হয় এবং 60 দিনের মধ্যে ফল তোলা শুরু হয়। প্রতি বিঘা জমিতে উৎপাদন ব্যয় 60,000 থেকে 65,000 টাকা। এই থেকে আয় হবে 1,54,000 টাকা। স্ট্রবেরি চাষের কারণে তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার আরো কিছু বেকার যুবকেরও স্ট্রবেরির পরিচর্যা করে জীবিকা নির্বাহ করার সুযোগ করে দিয়েছেন। এ পর্যন্ত 3 বার স্ট্রবেরি বিক্রি করে লাভবান হয়েছেন তিনি। তবে কৃষি বিভাগ থেকে এ পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা পাননি বলে জানান জিয়াউর রহমান। যদি মার্কেট জানা থাকে তাহলে স্ট্রবেরি চাষ করে কখনো কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। এবং আমরা এখানে সম্পূর্ণ রাসায়নিক সার কীটনাশক বিহীন এখানে স্ট্রবেরি প্রোডাকশন করতেছি এবং আমাদের টিস্যু কালচার পদ্ধতিতে আমরা 5 লক্ষ চারা তৈরি করার প্রকল্প আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা পাই না এবং এখন পর্যন্ত আমাদের কোনো তথ্য প্রযুক্তি দিয়েও সহযোগিতা করেনি। এমনকি এখানে আমাদের ফিল্ড ভিজিট করে আমাদেরকে কোনো সান্ত্বনাও দেননি। তো এটা আমরা অনেক দুঃখিত। এই প্রকল্পের স্ট্রবেরির সাথে সাথে আমরা আরও কয়েকটা উদ্ভিদ নিয়ে কাজ করতেছি। যেমন জাপান থেকে আমরা একটা ভ্যারাইটি নিয়ে এসেছি ফুল ইউক্যাস, এটা টিস্যু কালচার চলতেছে। তারপরে জারবেরা, ড্রাগন ফ্রুট, গ্যালোরিয়া, এটা কার্যক্রম শুরু করছি এবং এটা আগামী দিন পর্যন্ত এখানে আমাদের একটা ব্যাপক সাফল্যতা আসবে। স্ট্রবেরি চাষের পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে ফুল সংগ্রহ করে ফুলের চাষ শুরু করেছেন। এ সম্পর্কে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিন জানান, স্ট্রবেরি চাষ সম্পর্কে আমাদের কাছে কেউ পরামর্শ নিতে আসেনি। তবে এই উদ্যোগটিকে তিনি স্বাগত জানিয়ে বলেন, এই জেলার মানুষ স্ট্রবেরি সম্পর্কে যত বেশি জানবে, এই চাষের সম্ভাবনার দ্বার তত বেশি উন্মুক্ত হবে। সম্প্রতি স্ট্রবেরি চাষ শুরু হয়েছে। স্ট্রবেরি বাংলাদেশের জন্য আসলে একটা প্রমিজিং ক্রপ, একটা সম্ভাবনাময় ফসল। গাংনীর কয়েকজন কৃষক স্ট্রবেরি চাষ শুরু করেছে পরীক্ষামূলকভাবে। আমরা এটা চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে স্ট্রবেরিটা চাষাবাদ, লাভজনকভাবে এটা চাষাবাদ করা যায়, কারণ স্ট্রবেরির মোটামুটি বাজার রয়েছে। মেহেরপুর থেকে আখতারুজ্জামান, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ।
বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. 1,000 more rivers are waiting for you. অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা।
নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তির যুগ এবং সারা পৃথিবী যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি ৭১ নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি ৭১, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 নিউজ টিভি একটি নতুন চ্যানেল, আমাদের প্রত্যাশার একটি বড় জায়গা। আমরা মনে করি গণমাধ্যম দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে একটি বড় জায়গা তৈরি করে গণমানুষের সচেতন বোধকে অনেক বেশি প্রসারিত করবে। একটি নতুন টেলিভিশন যার নাম 71 নিউজ টেলিভিশন। আমরা মনে করি ৭১ সেই দিনগুলো যা আমাদের শ্রেষ্ঠ সময়, জাতির জীবনে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তাকে অনেক বড় পরিসরে তুলে আনবে, চেতনার দিক থেকে, মননের দিক থেকে, সৃজনশীলতার দিক থেকে এবং সবচেয়ে বড় জায়গা গণমানুষের প্রত্যাশার দিক থেকে। আমরা মনে করি তৃণমূল পর্যায়ে যখন মানুষেরা এই চ্যানেল দেখবে, যেন দেখতে পায় তাদের জীবনের সবটুকু, দেখতে পায় তাদের সুখ দুঃখ, হাসি কান্নার চিত্র, দেখতে পায় তাদের অধিকারের জায়গাটি। আমরা আশা করি এই চ্যানেল এই সব জায়গা পূরণ করে আমাদেরকে সে প্রত্যাশায় নিয়ে যাবে যার দিকে আমরা তাকিয়ে থাকব। News Television. You are watching 71 News Television. মোহাম্মদ তরিকুল ইসলাম টুকু স্বপ্ন দেখে একদিন বড় চিত্রশিল্পী হবে। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই অজোয়াপাড়া গায়ে থেকে তিনি একজন বড় শিল্পী হবার আশায় দিনরাত এঁকে চলেছেন। অর্থের অভাবে ছবি আঁকা প্রায়শই বন্ধ হবার উপক্রম হয়, তবুও অনেক বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পারছেন না কোনো প্রদর্শনীরও ব্যবস্থা করতে। এলাকার বন্ধু বান্ধব, আত্মীয়দের উৎসাহে সে খুশি হয়। তার মা হাঁস মুরগির ডিম, নারকেল, সুপারি গোপনে বিক্রি করে রং তুলি কিংবা ক্যানভাস কেনার অর্থ যোগান দিয়ে থাকেন। সে পরিবারের এখন বোঝা। বৃদ্ধ পিতামাতার সংসার চালানোর নিদারুণ কষ্ট বুঝেও সে কোনো প্রয়োজনে আসছে না। মাঝে মাঝে ভীষণ হতাশা ভর করে তার উপর। এত কষ্টের মাঝেও সে ছবি এঁকে বড় হবার ইচ্ছেতে অবিচল থাকে। ভাবে কেউ যদি তাকে পৃষ্ঠপোষকতা করত, তাহলে আরো উৎসাহে সে সমাজকে কিছু দিতে পারত এবং সংসারের অভাব দূর করতে পারত। এজন্য সে সমাজের সকলের কাছে একজন শিল্পী হিসেবে সহানুভূতি প্রার্থনা করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে যারা আমার বাড়িতে আপনার অনুগ্রহ করে এসেছেন। এই অজপাড়া গায়ে সাংদিয়ায় কি আর বলবো, আমার কিছুই বলার নাই। কিন্তু সবচেয়ে সমস্যা যেটা, সেটা হলো আমার ছোটো ছেলেকে নিয়ে। ছোটোবেলায় যে অভ্যাসটা
ওই স্কুল মাঠে যে দুর্গা মূর্তি সেই মূর্তি দেখে দেখে ওই মূর্তি বানানোর জন্য তার কেন একটা মনে শখ হলো আমি জানি না। তো বিভিন্ন থেকে মাটি সংগ্রহ করে এনে সে ছোট্ট ছোট্ট পুতুল বানাতো। সে পুতুলগুলো হলো বিষয়ভিত্তিক, কোনো দেবদেবীর মূর্তি এসব কিছুই না। এই মূর্তিগুলোর মূল্য বা কেন তৈরি করছে তাও বিশ্লেষণ করা খুবই কঠিন। খুব মেধা না হলে এগুলো বিশ্লেষণ করা খুব কঠিন। কারণ আমি সামান্য একজন শিল্পী হিসেবে আমি জানি যে একজন পিতা তার ওয়াইফকে মারতেছে, সেই দম্পতির ছোট্ট একটা বাচ্চা বাপের পা ধরে কান্নাকাটি করছে। এই ধরনের পুতুলগুলো সে বানিয়েছে, বহু পুতুল, কিন্তু সামাজিকতা ওকে সমর্থন করলো না। সামাজিক লোকজন বাড়িতে মূর্তি রাখা হারাম বা মুসলমানের ছেলে হয়ে মূর্তি বানায় ইত্যাদি ইত্যাদি নানা ধরনের সমালোচনার কারণে আমার ছেলের সেই প্রতিভা সেখান থেকে বন্ধ হয়ে গেল। ছেলের সম্পর্কে কি বলবো, আমরা তো গরিব মানুষ। ছেলে এই খরচ জোগানো তো আমার পক্ষে সম্ভব না। দেখা যায় মা টাকা দাও, হয়তো মুরগি পালি, ডিম বেশি, ওই নারকেলের পাতা সলা ছাড়ছি, ওই তাই দিয়ে কোনো রকম ওই ছেলের খরচ জোগায়। সংসারের যে অবস্থা তা দিয়ে তো আমার পক্ষে সম্ভব না। আমাদের ছোটো ভাই অনেক অনেক ছোটো থাকতেই ও আর কি আঁকাআঁকি করতো। তা আমরা অনেক বকাবকি করতাম, তুই পড়াশোনা বাদ দিয়ে তুই এগুলো করতেছিস কেন? ও বলতো আপু দেখিস আমি একদিন অনেক বড় শিল্পী হবো, অনেক বড়। তা আমরা মূল্যায়ন করতাম, ওগুলো লেখাপড়া বাদ দিয়ে এগুলো শিখতেছো, তুমি অনেক বড় শিল্পী হবা, বুঝতে পারবে। এভাবে ওকে অনেক উপহাস করতাম, ইনসাইট করতাম, কিন্তু এক ধানে ওই ছবি আঁকতো, করতো। তারপরে আস্তে আস্তে বড় হওয়ার পরে পড়াশোনা করছে, 9, 10 পর্যন্ত পড়ছে। তারপরে ওই ছবির দিকে বেশি ঝোঁক ছিল, তারপরে থেকে ওই ছবি আঁকে। কিন্তু এমন ছবির প্রতি এত হয়ে যায় যে ওর খাওয়া দাওয়া কোনো কিছুর দিকে ওর কোনো খেয়াল থাকে না, কিছু না। আমরা অনেক রাগারাগি করি। আমরা সবসময় টুকু ভাইয়ের পাশে থাকি। টুকু ভাই সবসময় ছবি আঁকে আর আশা রাখে যে সে একজন বড় পেইন্টার হবে। তা আমরাও তার পাশে সবসময় থাকি। সে দিনে অন্তত 18 ঘন্টা অনেক সময় ছবি আঁকে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। দেখা গেল শীতের মধ্যেও ছবি আঁকে, তারপরে প্রচুর গরম টিন সেট, তারপরেও সে এই গরমের মধ্যে বসে অনেক সময় ছবি আঁকে। কিন্তু অনেক সময় সে রং কিনতে পারে না, টাকা পয়সার সমস্যা। তা আমাদের অনেক তার কষ্টের কথা বলে। তা আমরা শুনে তাকে অনেক সান্ত্বনা দিই। সে বলে যে আমি এইভাবে ছবি আঁকে যাবো, জীবনে যে কদিন আসি একদিন ছবি আঁকে যাবো, এইভাবে আর কি সে আমাদের কাছে বিভিন্ন কথা বলে। আমরাও তাকে সান্ত্বনা দিই। আসলে আমি অনেক ছোটো থাকতে পেন্সিল স্কেচ শুরু করি, অনেক ছোটো থাকতে। তারপর মাঝে কিছুদিন মূর্তি বানানো, মাটি দিয়ে মূর্তি বানানো, তো এটা আমি তেমন পাই না, সুফল পাই না। তো আমি 2010 সালে এসে আমি প্রথম অয়েল পেন্টিং শুরু করি, এবং এটা শুরু করে আমি সাইনবোর্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তা মেহেদি হাসান বাবু আমার প্রথমে অনুপ্রাণিত করা, যে কিনা SM মাহফুজুর রহমানের ছেলে। তার ইয়ার থেকে আমি প্রথমে অয়েল পেন্টিংটা শুরু করি, এবং আমার গ্রামে অনেকেই আমাকে উৎসাহ দিছে, অনুপ্রাণিত করছে। আমি সেই থেকে আর কি 5টা বছর ধরেই আমি এই ছবি আঁকা শুরু করতেছি, এবং অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমার ছবি আঁকতে হয়। দেখা যাচ্ছে আমার অনেক কিছুর অভাব অনুভব করি। আমি তেল থাকে তো তুলি থাকে না, তুলি থাকে তো রং থাকে না, এইভাবে আমার ছবি আঁকতে হয়। আমি 22 ফিট একটা ছবি আঁকছি মুক্তিযুদ্ধের উপরে। তো এই ছবিটা আমি কোথাও দিতে চাই, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা মুক্তিযুদ্ধ প্রেমী যদি কেউ কোনো ব্যক্তি যদি ছবিটা দেখে, যদি ছবিটা নিতে চায়, তাহলে আমি ছবিটা তাকে দিতে চাই, ভালো কোনো জায়গায় দিতে চাই ছবিটা। ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ছবি আঁকতে চাই, আমার আজীবন শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছবি আঁকতে চাই। এ নিয়ে আমার সেভাবে কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা যদি এক্সিবিশন করতে পারি, যদি ছবিগুলো প্রচার হয় মানুষের মাঝে, এটাই আমার আনন্দ। এভাবে আমি জীবনটা কাটাতে চাই, ছবির মধ্য দিয়ে আমি বাঁচে থাকতে চাই। বাগেরহাট থেকে তানভীর সোহেল, 71news.tv। You are watching 71 News Television. নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা সরকার নিষেধ করলেও কার্যকর হচ্ছে না নরসিংদীতে। আর এই সুযোগে ইটখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। চালকদের অভিযোগ, সকল কাগজপত্র থাকার পরও পুলিশ সার্জেন্টকে টাকা দিতেই হবে।
না দিলে তাদেরকে আটক রেখে দুর্ব্যবহার সহ মামলার ভয়ভীতি প্রদর্শন করছে। এছাড়াও আটককৃত প্রতি সিএনজি থেকে 10 থেকে 12,000 টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। মোটরযান আইনে বিআরটিএ ও কোর্টের অনুমতি ছাড়া কোনো গাড়ি ছাড়ার বিধান না থাকলেও কার্যকর হচ্ছে না নরসিংদীতে, আর এই সুযোগে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই বিষয়ে হাইওয়ে ফাঁড়ির সার্জন ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এ পর্যন্ত 700 সিএনজিকে বিভিন্ন মেয়াদে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। সিএনজি মালিকরা নাম্বার ছাড়াই অবাধে চালিয়ে যাচ্ছে সিএনজি, যার ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। মোটরযান আইনের নির্ধারিত ধারায় আমরা প্রসিকিউশন দাখিল করছি এবং সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আমরা এটা জরিমানা আদায় করেছি। নরসিংদী থেকে শফিকুল ইসলাম, 71news.tv। You are watching 71 News Television. ভারত উপমহাদেশ ব্রিটিশ শাসন ও তার পরবর্তী 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর সিলেটের গোয়াইনঘাটের সীমান্তে জনপদ সংখ্যালঘু খাসিয়া সম্প্রদায় স্থায়ীভাবে বসবাস করেন জাফলংগে পাহাড়ের সংলগ্ন সমতল ভূমিতে। কোনো এক সময় পান চাষ করে আত্মনির্ভরশীল হয়েছিল এই জনগোষ্ঠী। সংগ্রামপুঞ্জি, প্রতাপপুরপুঞ্জি, লামাপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, জুনতার মোকামপুঞ্জির পাহাড়ি ভূমিতে ব্যাপক আকারে পান চাষ করে খাসিয়া পরিবারগুলো। খাসিয়ারা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের বেশিরভাগ লোক জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। এই সম্প্রদায়ের লোকজন মূলত মাতৃতান্ত্রিক পরিবারভুক্ত। মেয়েরা হাটবাজার সহ যাবতীয় কাজ করেন। এই পরিবারগুলো জুমে বিভিন্ন প্রজাতির ফল মূল চাষ করে, যেমন পান, সুপারি, নারিকেল, কমলা, লেবু। খাসিয়াদের প্রধান পেশা পান চাষ। প্রাকৃতিক দুর্যোগের কারণে পান চাষে লোকসান হচ্ছে, তাই পান চাষের লোকসান এড়াতে যৌথ চাষের দিকে ঝুঁকে পড়েছে অনেকেই। কারণ তাদের জুমে অন্যান্য ফলমূল চাষ করেও পান চাষ করা যায়। তারা মনে করেন যৌথভাবে পান চাষ করা যায়। এ ব্যাপারে খাসিয়া সম্প্রদায়ের প্রধান বানিয়া লামিন জানান, পান চাষ খাসিয়াদের প্রধান পেশা ছিল, কিন্তু বর্তমানে আর নেই। প্রলয়ঙ্কারী বন্যা, অনাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে পানের গাছ মরে যাচ্ছে। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেলে এখনো পান চাষ করে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সিলেট জন্তাপুর থেকে SM রাজু, 71news.tv। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই অসুস্থ। 31 শয্যা বিশিষ্ট কমপ্লেক্সটিতে ডাক্তার নেই, ওষুধ নেই, জেনারেটর নাই, অ্যাম্বুলেন্সের জ্বালানি নাই, উপযুক্ত বিল্ডিং নাই। হাজারো নায়ের মধ্য দিয়ে জরাজীর্ণ অবস্থায় চলছে এই কমপ্লেক্সের কার্যক্রম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে অনেক টাকা মূল্যের একটি জেনারেটর দিয়েছিলেন। জ্বালানি তেলের অভাবে সেটিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ পর্যন্ত তাকে ছুঁয়েও দেখেনি কর্মরত ইলেকট্রিশিয়ান সারওয়ার হোসেন। 50 mm এক্সরে মেশিনটি অকেজো করে রাখা হয়েছে ইচ্ছে করেই। কমপ্লেক্সটি শুরু থেকে এ পর্যন্ত এক্সরে অপারেটর ইসরাইল হোসেন প্যান্টের পকেটে হাত ঢুকিয়েই বেতন নিচ্ছেন মাসের পর মাস। রোগীরা আসলেই বলা হয় মেশিনটি নষ্ট, ক্লিনিকে যান। পড়ে থাকতে থাকতে মেশিনটি আজ অকেজো। 13 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 3 জন। ডেপুটেশনে আছেন 5 জন। 6 জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র 1 জন। তবুও মেহেরপুর জেনারেল হাসপাতালের ডেপুটেশনে 2012 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও আছে তা শুধু খাতা কলমেই। এ পর্যন্ত কোনো কার্যক্রম চালু হয়নি। ইপিআই কক্ষটির ছাদ খসে খসে পড়ছে। এরই মধ্যে জায়গার স্বল্পতার কারণে ভ্যাকসিন রাখা খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বৈদ্যুতিক সমস্যার কারণে ইতিমধ্যে 5টি ফ্রিজ অকেজো হয়ে পড়ে আছে। অপারেশন থিয়েটারটি রয়েছে তালাবদ্ধ। এই উপজেলায় দরিদ্রদের জন্য ডিএসএফ চালু আছে ঠিকই, কিন্তু চিকিৎসা নিতে যেতে হয় স্থানীয় ক্লিনিকে। একজন গাইনি কনসালটেন্ট থাকার কথা থাকলেও নেই। ফলে অনেক প্রসূতি মায়ের অকাল মৃত্যুর ঘটনাও ঘটে মাঝে মাঝে। রোগীদের পাশাপাশি বেডে শুয়ে থাকে সুস্থ বিড়াল। যে টলিতে ওষুধ থাকার কথা সে টলিটি দখলে নিয়েছে বিড়াল।
উপজেলাবাসী চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এস এম মারুফ হাসান এই কমপ্লেক্সে টিএইচএ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চিকিৎসা সেবার বেহাল দশা শুরু হয়েছে। তিনি নিজে একজন কর্মকর্তা হয়েও মাসের পর মাস বিভিন্ন অজুহাতে ছুটি কাটান। চিকিৎসার মান নিয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে একেবারেই নারাজ। তবে সব ঠিক আছে বলে দাবি করেন তিনি। এসবের সত্যতা স্বীকার করে মন্তব্য করেন অফিস প্রধান আসাদুল ইসলাম লিটন। সবসময় হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের আরএমও ডাক্তার মোহাম্মদ খোকন রেজা সমস্যার কথা নিজেই বর্ণনা দিলেন 71 নিউজ টিভির ক্যামেরার সামনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন যাবৎ বেশ কিছু সমস্যা এখানে বিদ্যমান। ইতিপূর্বে আমরা বহুবার চেষ্টা করেছি, বহুবার আমরা তৎপরতা চালিয়েছি উপর মহলের সঙ্গে এই হাসপাতালের রক্ষণাবেক্ষণের সংস্কারের। মেহেরপুর থেকে আক্তারুজ্জামান, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বাংলাদেশের দক্ষিণাঞ্চল লবণাক্ত হওয়ায় এখানে বিশেষ করে সুন্দরবনাঞ্চল ও এর আশেপাশের নদী নালায় প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যেত। বর্তমানে দেশে ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় আগের মতো আর পাওয়া যায় না। বাগেরহাটে দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে কাঁকড়া চাষ হয়ে আসছে। চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাঁকড়া রপ্তানি হয়। কাঁকড়া চাষের জন্য সবচাইতে ভালো উপযোগী হচ্ছে সরকার যদি এদেশে আমাদের সাধারণ জনগণের জন্য যদি এগিয়ে আসে, তাহলে আমাদের চাষির ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে এরা সচল হয়ে যাবে এবং দেশের জন্য অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি যে সরকার যদি আমাদের যদি কোনো সাহায্য সহযোগিতায় যদি এগিয়ে আসে, তাহলে আমরা কাঁকড়া চাষের জন্য আমরা খুব উপকৃত হব। কাঁকড়া বাগদা চাষের জন্য বা মাছের চাষের জন্য এই পর্যন্ত বহুত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কাঁকড়ার চাষের জন্য এরা সবাই লাভবান। কাঁকড়া চাষে কেউ কেউ দারুণ সাফল্য অর্জন করেছে। একটি কাঁকড়ার মূল্য 250 থেকে 750 টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে 1 কেজি কাঁকড়ার মূল্য 1500 টাকা। কাঁকড়ায় কোনো ধরনের রোগবালাই নেই বলেই চাষিরা জানিয়েছেন। অন্যদিকে চিংড়িতে রোগবালাইয়ে প্রতি বছর চাষিদের প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে। প্রথম হচ্ছে ঘিরে হচ্ছে পরিকল্পনা হচ্ছে আগে পুকুরে মনে করেন যদি জমি থাকে কারো, আগে ডিপ করতে হবে 2 ফুটের মতন ডিপ করে পাশে চারিপাশে পাটা পোটা দিয়ে ঘিরতে হবে। ঘিরে তারপরে হচ্ছে আপনার কাঁকড়া পোনা ফেলতে হবে, তারপরে খাবার দিতে হবে। পুঁটি মাছ বাজার থেকে এনে, কাঁকড়া বাজারেই পাওয়া যায়, ডিপুতে বড় বড় ডিপুতে পাওয়া যাবে। এগুলো সুন্দরবন থেকে আসে, এই দিকতে আসে এই নার্সারি করে পকেট করে কেউ করা যাবে বড় করে। বড় যার জমি আছে ন্যাচারাল ছাড়তে পারবে, মানে অনেক বড় জমি আছে যার তারা সে গেরেও ছেড়ে দিতে পারবে। কিন্তু মাছ চাষিরা কাঁকড়া চাষে মনোযোগী হতে পারছে না, কারণ কাঁকড়া পোনার অভাবকেই দায়ী করেন তারা মনে করেন এই অঞ্চলে যদি একটি কাঁকড়ার হ্যাচারি থাকতো তাহলে কাঁকড়া পোনার সংকট স্থায়ীভাবে দূর করা যেত। আমি 30 বছর ধরে কাঁকড়া চাষ করি আসতেছি। আমাদের উপজেলা থেকে আমাদের একটা ট্রেনিং 26শে নভেম্বর ট্রেনিং মৎস্য অফিসার ডেকে নিল। নেওয়ার পর আমাদের ওইখানে 3 দিন ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়ার পর আমাদের কিছু প্লাস্টিকের বাক্সা দিছে। কাঁকড়া ব্যবসা আমার ক্ষেত্রে অনেক অসুবিধা, অর্থেও যেমন সংকট, ঝামেলাও আছে, অনেক রিস্ক আছে। যেমন ধরেন আমাদের কাছ থেকে দক্ষিণ অঞ্চলে অনেক টাকা এরা দাদন নিয়ে যায়, ঠিক আছে, দাদন দেন। হ্যাঁ দাদন দেওয়ার পরে এরা আবার এইটা দিয়ে পুঁজি বেড়ায় নৌকো করে যাইলে করে, কিন্তু ঠিকভাবে আমাদের মাল দেয় না। ওই যে মালটা ওরা পায় ওই মালটা আমাদের দেয় না, ওইটা ওরা ওই জায়গায় বিষয়ে বিক্রি করে ফেলে। কিন্তু আবার আমাদের এই কাঁকড়ার ব্যবসায় যদি দাদন না দেয় তাহলে ব্যবসা আসে না। আমাদের কাছ থেকে 6 মাস আগে, 6 মাস হয়নি 3 মাস আগে 1 লক্ষ টাকা দাম হয়েছে। 1 লক্ষ টাকায় কি আমরা আশা করি না যে 10,000 টাকা ইনকাম করবো? 10,000-এর জায়গায় যদি 2,000 টাকা ইনকাম না হয় তখন আমাদের কতটা কষ্ট লাগে।
কিন্তু এই জিনিসটা আমরা কাউকে বুঝাইতে পারি না। হ্যাঁ, এইভাবে আমরা সমস্যায় জর্জরিত। আর এটা এই কাঁকড়া ব্যবসাটা অনেক চ্যালেঞ্জের ব্যবসা। যে যত দাদন দিতে পারে, ধরেন আমার জায়গায় আরেকজনও মনে করে যে আমি যদি দাদন দিই হয়তো আমার মাল হবে, তার কম হবে। আমি যে একজন নারী উদ্যোক্তা, আমি যে এই সমস্যার সম্মুখীন তা না। বড় বড় আমার যে বড় ভাইরা আছে তারাও এই যে ব্যবসা করে, তারাও এই সমস্যার সম্মুখীন। ফলে ব্যাপক হারে চাষিরা কাঁকড়া চাষে অংশগ্রহণ করতে পারত, পাশাপাশি বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারত। চিংড়ি চাষিরা ভাইরাস সহ অন্যান্য রোগের কারণে যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে পারতেন। সম্প্রতি সদর উপজেলা মৎস্য বিভাগ থেকে 20 জন চাষিকে 3 দিনের কাঁকড়া চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে 3 জন চাষিকে 100টি করে প্লাস্টিকের খাঁচা প্রদান করা হয়। পরবর্তীতে প্রয়োজনে চাষিদের পোনা ও খাবার কিনতে কিছু আর্থিক সাহায্য দেবার প্রতিশ্রুতির কথা জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের দেশে কাঁকড়া চাষের একটি বিরাট সম্ভাবনা রয়েছে। এখন কাঁকড়া চাষের সম্ভাবনার পাশাপাশিও কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। তবে আমরা যদি কাঁকড়া চাষকে আরও বেশি সম্প্রসারণ করতে চাই, তাহলে আমাদের এখানে প্রশিক্ষণ এবং হ্যাচারি স্থাপনের কোনো বিকল্প নাই। যদি হ্যাচারি স্থাপনের মাধ্যমে আমরা কাঁকড়া পোনাকে অ্যাভেলেবল করতে পারি, তাহলে আমাদের চাষিদের এই চাষের মাধ্যমে তারা আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বেশি লাভবান হবে এবং বাংলাদেশ চাষিরা লাভবানের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমাদের যেসব কাঁকড়া চাষের যে সমস্যাগুলো রয়েছে, যেমন দেখা যায় যে আমাদের যখন চাষের পিক পয়েন্ট সময়, সেই সময়টায় আমাদের কাঁকড়া পোনা ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে সরকারিভাবে, যার কারণে ওই সময়টায় আমাদের কাঁকড়া চাষিরা পোনা প্রাপ্তিতে অসুবিধার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধানের জন্য আসলে আমরা যদি সরকারিভাবে হ্যাচারি স্থাপনার পরিকল্পনা রয়েছে, যদি এটা তাড়াতাড়ি স্থাপন করা যায়, তাহলে আমাদের এই চাষিদের এই পোনা প্রাপ্তির যে সংকট রয়েছে, সেই সংকট থেকে আমরা মুক্তি পাবো বলে আমরা বিশ্বাস করি। প্রয়োজনীয় কাঁকড়ার পোনা, প্রশিক্ষণ এবং আর্থিক সুযোগ সুবিধা পেলে চিংড়ি চাষের মতো কাঁকড়া চাষেও প্রচুর সম্ভাবনার কথা জানান বাগেরহাটের চাষিরা। এখান থেকে যেটা নরম, যেটা মিট নাই, সেই মালগুলো আমরা এখান থেকে নিয়ে আমার ঘেরে লালন পালন করি। ওখান থেকে মিট তৈরি করে সেগুলো আবার ঢাকায় প্রেরণ করি। ওখান থেকে এক্সপোর্ট হয়। কোন দেশে যায়? এটা যায় সিঙ্গাপুর, চায়না, তাইওয়ান, কুয়ালালামপুর, সবচেয়ে বেশি চায়নায় যায়। চাষি হিসেবে আমার অভিজ্ঞতা, আমি দীর্ঘ 25 বছর ধরে ব্যবসার ভিতর জড়িত আছি। সেই হিসেবে আমার অভিজ্ঞতা যা আছে, তাতে কাঁকড়া দিন দিন বাড়ছে, কমছে না আর কি। তা সেই হিসেবে চাষিদের যদি আর্থিক সহযোগিতা, সহানুভূতি করে মাল, যে পাটা, যে অন্যান্য যা লাগে, এটা চাষিদের দেওয়া যায়, তাহলে কাঁকড়া ব্যবসাটা আরো একটু উন্নতির দিকে যাবে। বাগেরহাট থেকে তানভীর সোহেল, 71 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায়ের ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায়, যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি।